শিক্ষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে একত্রিত হয়েছি। উক্ত দিনে আমাদের সম্মানীয় অতিথি ডক্টর শুভঙ্কর স্যার আমাদের যে বিষয়টি প্রেজেন্ট করবেন তা হলো এডুকেশন 5.0 হিউম্যান সেন্টার্ড লার্নিং ইন দ্য টেকনোলজিক্যাল এরিয়া। আমাদের অনুষ্ঠানে সূচনা করব প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে। সেই মাল্যদান করবেন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং আমাদের কলেজের অতিথিবৃন্দ। দুই স্যারকেই অনুরোধ করব স্যারের সাথে মাল্যদানে অংশগ্রহণ করতে এবং তার সাথে আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ম্যাডাম অপর্ণা রায় মহাশয়াকে অনুরোধ করব মাল্যদানের জন্য। এবার আমরা বরণ পর্বের দিকে চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত দুজন অতিথিবর্গ সংস্কৃত বিভাগের পক্ষ থেকে ডক্টর শ্রীবাস দেবনাথ স্যার এবং এডুকেশন বিভাগের পক্ষ থেকে ডক্টর শুভঙ্কর মধু স্যার, উভয়কে আমরা বরণ করে নেব। প্রথমে ডক্টর শুভঙ্কর মধু স্যারকে আমাদের অধ্যক্ষ মহাশয় মেমেন্টো দিয়ে বরণ করে নেবেন।
এরপর আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর রুদ্রাশিস দত্ত মহাশয়কে অনুরোধ করব চালু আছে ডক্টর শুভঙ্কর মধু স্যারকে একটি গাছ উপহার দেওয়ার জন্য। এর পরবর্তী একটি নোটবুক এবং পেন দিয়ে শুভঙ্কর স্যারকে বরণ করে নেবেন আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা অপর্ণা রায় মহাশয়া। এর পরবর্তী আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক বাবলু সরকার মহাশয়কে অনুরোধ করব ডক্টর শুভঙ্কর মধু স্যারকে একটু মিষ্টি মুখ করানোর জন্য। এডুকেশন বিভাগের পরবর্তী সংস্কৃত বিভাগের স্যার ডক্টর শ্রীবাস দেবনাথ স্যারকে বরণ করে নেওয়ার জন্য প্রথমে মেমেন্টো দিয়ে বরণ করে নিতে অনুরোধ করব আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়কে। এরপর স্যারকে একটি গাছ উপহার দিয়ে বরণ করে নেবেন আমাদের কলেজের বাংলা বিভাগের ম্যাডাম পারমিতা সরকার মহাশয়া। এর পরবর্তী স্যারকে একটি বই উপহার দিয়ে বরণ করে নেবেন আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি স্যার প্রসেনজিৎ বারুই মহাশয়। এবং স্যারকে একটু মিষ্টিমুখ করানোর জন্য অনুরোধ করব আমাদের ইংলিশ বিভাগের স্যার এসজি স্যারকে একটু অনুরোধ করব। সুভাষিস স্যার স্যারকে মিষ্টিমুখ করাচ্ছেন। মিষ্টি ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। এডুকেশন এবং সংস্কৃত বিভাগের বরণ পর্বে পরবর্তীতে দুই বিভাগের পক্ষ থেকে আমাদের প্রিন্সিপাল স্যারকে বরণ করে নেবেন আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর রুদ্রাশিস দত্ত মহাশয়কে। অনুরোধ করব স্যারকে ডায়েরি পেন এবং একটু মিষ্টিমুখ করানোর জন্য। সেমিনার শুরুর পূর্বে আমরা অধ্যক্ষ মহাশয়ের কিছু বক্তব্য এখন শুনে নেব। স্যার প্লিজ।
ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগকে, ধন্যবাদ সংস্কৃতি বিভাগকে। কেননা আমরা একেবারে শুরুতেই, এবছরের শুরুতেই ঠিক করে নিয়েছিলাম যে আমাদের ছেলে মেয়েদের সামনে কিছু সুযোগ তৈরি করে দেব, এবং এই মুহূর্তে উচ্চশিক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিষয় এবং বিষয়ের বাইরে এ সম্পর্কে একটা সাধারণ ধারণা যাতে ছেলে মেয়েদের মধ্যে আসে, আমরা কিছু লেকচার সিরিজ এবং সেমিনার আয়োজন করব এমন একটা পরিকল্পনা আমরা করেছিলাম। আমাদের প্রতিটি বিভাগ তাদের সাধ্যমতো, শোনা যাচ্ছে, গলা শোনা যাচ্ছে? তো আমাদের প্রতিটি বিভাগ তাদের সাধ্যমতো কিন্তু চেষ্টা করেছে, এবং আমরা একের পর এক বিভিন্ন বিভাগের তরফ থেকে কিন্তু সেমিনার এবং লেকচার সিরিজ আয়োজন করতে আমরা দেখেছি। এবং আজকে ঠিক সেই রকম একটা দিন, এবং আমাদের এই বিভাগের প্রচেষ্টা একেবারেই সফল হতো না যদি না সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আজকে শুভঙ্কর বাবু এখানে আসতেন, এবং শান্তিপুর কলেজ থেকে এখানে শ্রীবাস বাবু আসতেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, দুজনকেই কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? তো এখনো গলা অতটা অমায়িক হয়নি যে খালি গলায় পুরোটা শোনা যাবে। যাই হোক, তো যেটা বলার কথা, আমাদের যে এই যে প্রয়াস যে ছেলে মেয়েদের সামনে উচ্চতর ভাবনা চিন্তার একটা কেন্দ্র তৈরি করার, সেটা কখনোই সম্ভব হবে না যদি না আমাদের বাইরে থেকে যারা আসছেন বলতে বিলগ্ধ মানুষ, তারা ইতিমধ্যে জ্ঞান চর্চায় তাদের মনন এবং মেধার পরিচয় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এখানে আমাদের ছেলে মেয়েদের সামনে না আসতেন তাহলে হয়তো তারা বঞ্চিতই হতো। তো এবার সেমিনারের প্রসঙ্গে আসি। আজকে শিক্ষা বিভাগের যে বিষয় সেটা হচ্ছে এডুকেশন 5.0। এই যে 5.0 এটা শুনলে এখনকার ছেলে মেয়েদের ওই রোবট 2.0 ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা মনে হবে আর কি। সত্যি তাই। তো প্রযুক্তি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। প্রথম যিনি কথা বলতে শিখেছিলেন তিনিও কথাকে একটা প্রযুক্তি হিসেবেই দেখেছেন, কারণ কিভাবে তার বাক্য তৈরি হবে, শব্দ তৈরি হবে, ধ্বনি বিন্যাস ঠিক কিভাবে ব্যবহৃত হবে, এটাও কিন্তু একটা প্রযুক্তি, সেটা মানুষকে শিখতে হয়েছে। এবং যে মুহূর্তে মানুষ নিজেদের একটা সুসংবদ্ধ জ্ঞানের ক্ষেত্রে আনার চেষ্টা করেছে, তাদের প্রথম প্রয়োজন ছিল কিভাবে তারা এই মুখের কথাকে মানে হচ্ছে ছবির আকারে প্রকাশ করবে, সেটাও একটা প্রযুক্তি। যে মুহূর্তে আমরা লিখতে শিখলাম, কেননা দেখবো যে লিখতে শেখার আগে ভাষার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এবং এই যে ধ্বনিকে এখন আমরা খুব সহজে রেকর্ড করতে পারি, ভিজুয়ালাইজেশনের একটা জায়গা আছে, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে ধ্বনিকে ধরে রাখার কোনো উপায় ছিল না। যদিও বলে বিজ্ঞান এখন বলছে যে কোনো কিছু হারায় না, হয়তো সেই সমস্ত ধ্বনি ইতর তরঙ্গে ভেসে বেড়াচ্ছে। যাই হোক না কেন, এই যে ধ্বনিগুলোকে আমরা চোখের সামনে বা কানের সামনে ভিজুয়ালাইজেশনের কাজ শুরু করেছিলাম যে মুহূর্তে বর্ণ আবিষ্কার হয়েছে, ইত্যাদিদের কাজ যে মুহূর্তে শুরু হয়েছে। হাজার 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 বছর ধরে কিন্তু এই কাজ মানুষ করেছে। এরপর স্বাভাবিকভাবে যখন এডুকেশন সিস্টেমের জায়গাটা এসছে, একেবারে এক একটা দেশে এক এক রকম ভাবে এডুকেশন সিস্টেম এসছে। আমাদের এখানে গুরুকুল ছিল, এবং যেহেতু 1000, 1500, 3000 বছর পর আজকে যখন এসে দাঁড়িয়েছি, আমরা দেখবো যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে মডার্ন টুলস এবং টেকনোলজি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি খালি গলাতেই বলছি। তো কিরকম, বিশেষ করে কোভিড পিরিয়ডে এসে আমরা দেখেছি, কোভিডের সময় আমরা এসে দেখেছি যে যখন আমরা প্রায় গৃহবন্দী, সারা পৃথিবী গৃহবন্দী প্রায়, তো সেই সময়ে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এই যে ইন্টারনেট বা মোবাইল বা কম্পিউটার, এটা কিন্তু একটা অস্ত্র হিসেবে আমরা হাতের সামনে পেয়েছি। কারণ বাড়িতে বসেই আমরা মাস্টারমশাইদের পেয়েছি, আমরা বাড়িতে বসে ক্লাস করতে পেরেছি। তার একটাই কারণ কি না, হাতে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। এই যে প্রযুক্তিকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমরা কিভাবে পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি পরিমাণে ব্যবহার করতে পারবো, এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় আলোচনার জায়গা তৈরি হচ্ছে। আমরা নতুন একটা যুগে এসে দাঁড়িয়েছি, যেখানে দেখবো শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে এআই বা ইত্যাদি বিষয়গুলো কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কাজে দিচ্ছে। হাতের যে মোবাইল, সেই মোবাইলে এই মুহূর্তে কিন্তু পৃথিবীর সমস্ত বিষয়গুলো আছে। একজন ছেলে মেয়ে তার মোবাইলকে যদি কাজে লাগাতে চায়,
তাহলে সে ঘরে বসে সমস্ত সার্টিফিকেট পাবে না, কিন্তু ঘরে বসে অনেক কিছু সে শিখতে পারে। এই যে শেখার মাধ্যমগুলো কিভাবে আমরা ব্যবহার করব, এডুকেশন টেকনোলজি এটা একটা বিধিবদ্ধভাবে কিভাবে এডুকেশন সিস্টেমে আসছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এডুকেশন স্যার বলবেন। আর সংস্কৃতের স্যার তো যে বিষয় নিয়ে বলবেন, সংস্কৃতের ছেলেমেয়েরা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই যে মানে হচ্ছে সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্য ইত্যাদি যাই বলি না কেন, কিংবা আমাদের এই যে বৈষ্ণব ধর্ম বা ইত্যাদি যাই বলি না কেন, তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এবং এই সুদীর্ঘ ইতিহাসে যারা অত্যন্ত স্টলওয়ার্ড ফিগার, যারা খুব মানে একেবারে যুগন্ধর ব্যক্তিত্ব, তাদের মধ্যে রূপগোস্বামী কিন্তু একজন। এবং তাকে নিয়ে তার একই সঙ্গে আমার ধারণা উনি বলবেন দার্শনিক যে প্রকৃতি এবং সাহিত্যিক যে প্রকৃতি, এই দুটো বিষয় নিয়ে উনি বলবেন। আমাদের ছেলেমেয়েরা খুব উপকৃত হবে। আমি আপনাদের মতন, আমাদের ছেলেমেয়েদের মতন আমিও উৎপন্ন হয়ে থাকবো শোনার জন্য, কিন্তু কিছু অফিসিয়াল কাজ থাকে, সেই কারণে আমাকে হয়তো দেরি যেতে হবে, প্রচুর কাজকর্ম আজকে আছে। আর একটা কথা বিভিন্ন বিভাগের কাছে বলার, সেটা হচ্ছে যে কলেজে প্রচুর অনুষ্ঠান হবে, প্রচুর সভা হবে, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে প্রিন্সিপালকে বরণ করে নেওয়ার কিছু নেই, ঠিক আছে? সেই বরণের ব্যাপারটা এবার আপনারা মানে দুটো তিনটে অনুষ্ঠান ঠিক আছে, কিন্তু এরপরে আপনারা কন্টিনিউ করবেন না, তাতে চেয়ার বিব্রত হবে, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, সেমিনারের সাফল্য কামনা করি, সুস্থ থাকবেন। এবার আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগেরই সেকেন্ড সেমিস্টারের পাঠরত স্টুডেন্ট রুদ্রপ্রসাদকে অনুরোধ করব একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য। ঝংকারে ফোটায় তুমি আগুনের ফুল, তোমারি গানে ফুল দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল। আজ মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে,
আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে পেলে ছুটে যাওয়া লাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। এই বুঝলো? রুদ্র খুব সুন্দর গান গেয়ে শোনালো আমাদের। এরপর আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগের এইচওডি স্যার অমিত কুমার দাস মহাশয়কে অনুরোধ করব ওনার মূল্যবান কিছু বক্তব্য উপস্থাপনের জন্য। স্যার। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের বিভাগীয় পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাবো যে এত সুন্দর সেমিনার তার নির্দেশনাতেই আমরা করতে পারছি, আয়োজন করতে পারছি। এছাড়া এখানে উপস্থিত অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব। এছাড়া আমাদের এডুকেশন বিভাগের এবং সংস্কৃত বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী, আমার স্নেহের শিক্ষার্থীদের তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা। এছাড়াও সংস্কৃত ডিপার্টমেন্টের যে আজকে প্রধান বক্তা এসেছেন তাকেও আমার থেকে বা বিভাগের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ডিপার্টমেন্টের যে সেমিনার আয়োজন করছি বা শুরু করতে চলেছি, ডক্টর শুভঙ্কর মধু স্যার তার অধিক সময় দিতে পেরেছেন আমাদের এই সেমিনারের মধ্যে দিয়ে। তার ব্যস্ততার মধ্যে যে তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে সেমিনারে দেবেন, তাকেও জানাচ্ছি অকৃত্রিম ধন্যবাদ এবং শ্রদ্ধা। তো আজকে যে টপিক এডুকেশন 5.0 হিউম্যান সেন্টার লার্নিং ইন টেকনোলজিক্যাল এরিয়া, তো বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এর যে অবদান, অর্থাৎ মানব সম্পদ এবং তার যে টেকনোলজির অর্থাৎ প্রযুক্তিবিদ্যার যে ভূমিকা বর্তমান সময়ে সৃজনশীল মানবিকতা, সহযোগিতা, সহমর্মিতা, এছাড়া যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পরম যে একটা সত্তা আধুনিক যুগে কাজ করছে, সেই সমস্ত নিয়ে কিন্তু আজকে সেমিনারটা আমাদের শুভঙ্কর মধু, ডক্টর শুভঙ্কর মধু স্যার তোমাদের মধ্যে তুলে ধরবেন। আর তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে এবং কিছু কোশ্চেন থাকলে বা জানার থাকলে স্যারকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো আমি এর থেকে বেশি কিছু বলবো না, এই বলে
এইটা খুলে সজলকে বলো লাগিয়ে দিতে গিয়ে, এটা খুলে লাগিয়ে আর ওটা ওনাকে দিই। নমস্কার, আমি শুভঙ্কর মধু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি প্রথমেই আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল স্যার, অন্যান্য ডিপার্টমেন্টের সম্মানীয় শিক্ষকবর্গ এবং সকল শিক্ষার্থীরা। এখানে কি যারা আছো তোমরা কি সব লাস্ট ইয়ারের নাকি? মানে সবাই কি এডুকেশন না এখন দুটো ডিপার্টমেন্টের সেমিনার? তাহলে এখানে কি যারা আছে আমরা সবাই এডুকেশনের না সবাই আছে? আচ্ছা আচ্ছা, সংস্কৃতেরও আছেন তাই তো? আচ্ছা, তিনটে সেমিস্টারই এখন এডুকেশনের তো সেকেন্ড ফোর্থ আর সিক্স তিনটে সেমি হয়েছে আর এডুকেশন আছে সংস্কৃতের জন্য সংস্কৃতের আর এরপরে যেহেতু সংস্কৃতের শুধু স্যার আছে না আমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে টপিকটা নিয়ে বলবো ভাবছি সেটা হলো এডুকেশন 5.0। তো যদি শুনে মনে হয় বা দেখে মনে হয় যে এটা একটা বিরাট কঠিন বা হয়তো অনেক টেকনোলজিক্যাল কোনো বিষয়বস্তু, তা কিন্তু নয়। এটা আসলে এই টপিকটার রেলিভেন্সি কি, আমরা যদি এখনকার এডুকেশন সিস্টেমের দিকে তাকাই তাহলে আমরা দেখবো আমরা একটা ট্রানজিশনাল ফেজের মাধ্যমে সবসময় যাচ্ছি। আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা, আমরা যদি বিগত দশকগুলো শিক্ষা ব্যবস্থা দেখি তার সাথে বিস্তর ব্যবধান আছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টা সব থেকে বেশি শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করেছে আর কি, গ্রাস করেছে পজিটিভ দিক দিয়েও আছে, নেগেটিভ দিক থেকেও আছে, সেটা হলো টেকনোলজি। অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গ্রাস্পড আওয়ার এডুকেশন সিস্টেম। এবং এই সিস্টেমে কিছু ভালো দিক হয়েছে, কিছু খারাপ দিকও হচ্ছে আর কি। এবার আমাদেরকে তো ব্যালেন্স করতে হবে, আমাদেরকে অরবিন্দের প্রিন্সিপাল ফলো করতে হবে, ঋষি অরবিন্দের প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হবে, ইন্ট্রিকেটেড ওয়েতে চলতে হবে। যেখানে যেখানে ভালো, যেটুকু আমার জন্য কল্যাণকর, সেই জিনিসগুলোতে বেশি এমফাসাইজ দিতে হবে। তার ঘটনা হলো যে আমাদের এই যে এডুকেশন 5.0 বা আমরা যারা এডুকেশনের সাথে যুক্ত স্টেক হোল্ডার্স, স্টুডেন্টস, টিচার, হোয়াটএভার, আমাদের কাছে একটা খুব ডিফিকাল্ট টাস্ক হলো ডিফাইন করা যে এডুকেশনটা কি। আমি এডুকেশনে অনার্স করেছি, মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু সবসময় একটা প্রবলেমের মধ্যে দিয়ে গেছি যে আমার সাবজেক্টটা কি, কারণ ইট ইজ এ নিউ সাবজেক্ট। যদি কেউ বলে যে আমি বাংলার ছাত্র বা বাংলার ছাত্রী, তাহলে কোনো চাপ নেই। যদি কেউ বলে যে আমি ফিজিক্সের ছাত্র, তাহলে কোনো অসুবিধা নেই। ডিফাইন করা যাচ্ছে যে কি নিয়ে পড়ছি, আর মানুষের মনে একটা কনসেপশন আছে। বাট হোয়াইল ইট ইজ এডুকেশন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন যে আমি কি নিয়ে পড়ছি। এবং আজকে আমরা যে বিষয়টা বলছি এডুকেশন 5.0, এখানে কি আমরা এডুকেশন নিয়ে বলবো? যে সাবজেক্ট নিয়ে আমরা পড়ছি, অনার্স পড়ছি, পোস্ট গ্রাজুয়েশন করছি বা এডুকেশন সাবজেক্টে আমরা টিচার হচ্ছি, সেই সাবজেক্ট নিয়ে কি পড়বো আমরা? আসলে এই এডুকেশনের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদের এডুকেশন রিলেটেড কতগুলো বিষয় জানতে হবে। মানে এই 5.0 এই এডুকেশনটা কি, যে এডুকেশনের ছাত্রছাত্রীরা বসে আছে সেই এডুকেশনটাই বা কি, বা আরো অন্যান্য সেন্সে যখন এডুকেশন ব্যবহার করা হয় সেগুলোই বা কি। কারণ কেউ বলছে এডুকেশন দিয়ে পড়ছি, কেউ বলছে এডুকেশন সিস্টেম খারাপ, কেউ বলছে এডুকেশন 5.0, তাহলে কোনটা কেমন? এটা তো একটা কনফিউজিং ব্যাপার না? তো যদি ভালো করে খেয়াল করি, আমরা অনেককে বলতে দেখি কলেজে যাচ্ছি কেন, আমি এডুকেশন নিয়ে পড়ছি কলেজে, ওর একরকম এডুকেশন। এই যে সেন্সে আমরা এডুকেশনকে ব্যাখ্যা করছি, এটা অনেকটা ন্যারো সেন্সে এডুকেশন।
ন্যারো সেন্সে কেন বলছি, কারণ ইট ইজ ডিলিমিটেড টু দ্য সাবজেক্ট অনলি। সে এডুকেশনকে একটা সাবজেক্ট হিসেবে কনসিডার করেছে, কোর্স অফ স্টাডি হিসেবে কনসিডার করেছে। আবার অনেক সময় আমরা বলতে দেখি যে ওর কোনো শিক্ষা দীক্ষা নেই, তার মানে কি ওর এডুকেশন সাবজেক্ট নেই, তাই কি? তাহলে আমরা অন্য একটা সেন্সে বলি, তাই না? বরঞ্চ আমরা বলতে চাই যে ওর কোনো জ্ঞান নেই, সেই অর্থে বলতে চাই, কিন্তু আমরা বলি শিক্ষা দীক্ষা নেই। তো এই যে আরেকটা ফ্রেজ এডুকেশন শব্দকে ব্যাখ্যা করার, এটা হচ্ছে এডুকেশন অ্যাজ এ নলেজ। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যাখ্যা করি এডুকেশনকে, আমরা এডুকেশনকে একটা নলেজ হিসেবেও দেখি। বাট অ্যাপার্ট ফ্রম দোজ অ্যানালাইসিস আরেকটা কথাও আছে, সেটা হচ্ছে আমরা বলি যে শিক্ষা গ্রহণ করা উচিত, আমরা বলি শিক্ষার সাথে যুক্ত হওয়া উচিত। তার মানে আমরা কোনো না কোনো ভাবে এটাকে একটা সিস্টেম হিসেবে কনসিডার করি, শিক্ষা ব্যবস্থা হিসেবে বলতে চাই, তখন আমরা বলি যে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়া উচিত। আমার মনে হয় আজকে আমার যে আলোচনার বিষয় এডুকেশন 5.0, এটা মেইনলি নোট করছে ওই লাস্টের অ্যানালাইসিসটাকে। এটা কিন্তু আমাদের এডুকেশন সাবজেক্ট নয়, বা এটা কিন্তু নলেজ হিসাবেও নয়, ইট ইজ আ সাবজেক্ট, ইট ইজ আ সিস্টেম, এডুকেশন সিস্টেম। কারণ আমরা দেখবো যে এই সিস্টেমের আন্ডারে যারা আছি আমরা, সেই সিস্টেম কিভাবে পরিবর্তিত হয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন যে একটা সময় আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি। তো সেই গুরুকুল থেকে আজকে গুগল, এই যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে, তাই না? এবং আজকে আমাদের পানিখালির মতো একটা গ্রামীণ এলাকায় স্টুডেন্টরা যে ধরনের কন্টেন্ট অ্যাক্সেস করছে, হয়তো আমেরিকার চেকোস্লোভাকিয়া বা চায়নার বড় বড় শহরেও বসেও সেই একই ইনফরমেশন সবাই অ্যাক্সেস করছে। তাহলে আজকে হয়ে গেছে গ্লোবাল একটা ভিলেজ হয়ে গেছে। আমরা সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো রকমের ইনফরমেশন খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি। স্যার খুব রাইটলি বলেছেন যে আমাদের কাছে ফোন যেটা রয়েছে, স্মার্টফোন, দ্যাট ইজ এনাফ। এই স্মার্টফোনের মাধ্যমেই আমরা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি। আমরা যে বিষয়ে জানতে চাই, যে বিষয়ে আমরা ইনফরমেশন অ্যাক্সেস করতে চাই, খুব সহজেই কিন্তু সেটা পসিবল, তাই না? আজকে আমাদের এই টেকনোলজিক্যাল জার্নিতে আরো বেশি স্পিড বাড়িয়েছে আফটার কোভিড, এবং তার সাথে যুক্ত হয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে যে এটা অনেক আগে থেকেই আমাদের মধ্যে ছিল। আমরা খুব রিসেন্টলি ভাবি যে যবে থেকে চ্যাট জিপিটি এসেছে, মিলিয়নস ডাউনলোড হয়েছে, সেখান থেকেই হয়তো শুরু হয়েছে এআই। কিন্তু খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আমাদের সাথে প্রতিনিয়তই এআই কিন্তু চলছিল। এটা ফর্মালি আরো আত্মপ্রকাশ করেছে চ্যাট জিপিটির মাধ্যমে, জেমিনাইয়ের মাধ্যমে, এবং আরো যে সমস্ত চ্যাটবট বা যে সমস্ত এআই অ্যাসিস্ট্যান্টস আছে, সেগুলো দিয়ে এখন আমরা আরো অনেক রকমের কাজ খুব সহজেই করে ফেলতে পারছি, তাই না? এবং এখানে মনে হয় কেউ নেই বাকি যে এই সমস্ত এআই টেকনোলজি ব্যবহার করে না, ঠিক না? এবং এই যে এআই টেকনোলজি, এই এআই টেকনোলজি আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে কিন্তু সাহায্য করে। আজকে স্টুডেন্টরা দেখা যায় যে বেশি একটা ক্লাসে আসতে চায় না, তারা বই কিনতে চায় না। আমরা একটা এক্সপেরিয়েন্স করছি এখন। তাহলে এই যে কমন প্রবলেম, তারা বই কিনতে চায় না, লাইব্রেরিতে গিয়ে বই পড়তে চায় না, তারা অনেক সময় ক্লাসেও আসতে চায় না। কিন্তু এই যে ক্লাসে না আসা, বই না কেনা, বা সেই অর্থে লাইব্রেরিতে না যাওয়া, তা সত্ত্বেও সে পরীক্ষা দিচ্ছে, তা সত্ত্বেও সে সবকিছু জেনে যাচ্ছে, কিভাবে পসিবল এটা? এই কনফিডেন্স তার মধ্যে কি করে আসছে? সে কি করে বুঝছে যে আজকের দিনে আমাকে বই না কিনলেও চলবে, আমি স্ট্যান্ডার্ড নোট পেয়ে যাব? কারণ এই এআই আমি খুব সহজেই কিন্তু সেই বিষয়গুলোতে সাহায্য করছে, তাই না? এবং শুধু নোট নয়, আমি যে ছবিটা বানিয়েছি, এটাও এআই দিয়ে বানিয়েছি। হয়তো যদি ম্যানুয়ালি বানাতাম তাহলে আমার 30 মিনিট লাগতো, সেটা এখানে 30 সেকেন্ড লেগেছে। তো আমরা প্রত্যেকেই কিন্তু ইউজ করছি, তাই না? আমাদেরকে অনেক
রিপ্রেজেন্ট করেছে টেকনোলজি, কিন্তু তার পাশাপাশি কিছু প্রবলেমও আমাদের মধ্যে ক্রিয়েট করছে। কারণ আমরা যদি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ি আস্তে আস্তে, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু যে সোশ্যাল কোয়ালিটিগুলো আমাদের থাকার কথা ছিল, যে সোশ্যাল কোয়ালিটিগুলো আমাদের মধ্যে অ্যাটেন্ড করার কথা ছিল, সেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। দেখা যাবে একজন শিক্ষার্থী সে হয়তো কগনিটিভলি অনেক বেশি ইকুইপড হবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্য কগনিটিভ অ্যাসপেক্টস দেয়ার আর সেভারাল আদার অ্যাসপেক্টস লাইক অ্যাফেক্টিভ অ্যাসপেক্ট, লাইক সাইকোমোটর অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে এবং দেখা যাবে ওই সমস্ত ব্যক্তিরা ক্রমশই ফ্যাটিগে চলে যাবে। দেখা যাবে তারা ক্রমশই লোনলিনেসে ভুগবে। তো এই সমস্ত সামাজিক ব্যাধি আজকে মানুষের মধ্যে আমরা লক্ষ্য করছি। হয়তো তার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে সোশ্যাল কোয়ালিটিগুলো কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে একটা ট্রান্সফরমেশন ওই গাছতলা থেকে ভার্চুয়াল, অর্থাৎ আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ এডুকেশন, সেখান থেকে এই অ্যাডভান্স ফেজ অফ এডুকেশন, তার কতগুলো ভার্সন রয়েছে। আমরা যদি ভার্সন ওয়াইজ যাই, তাহলে আমরা প্রথম ভার্সন পাবো এডুকেশন 1.0, ফার্স্ট ভার্সন। স্যার বলছিলেন যে অনেক সময় আমরা এই 5.0 শুনে মনে হবে যে আমরা রোবট সিনেমা দেখেছি, তো রোবট 1.0, 2.0। আবার আমরা যদি ওয়েব ভার্সনের কথা ভাবি, ওয়েব 1.0, ওয়েব 2.0, ওয়েব 3.0, এরকম করে ভার্সন চেঞ্জ হয়, অর্থাৎ নতুন নতুন এডিশন, নতুন নতুন তার সংস্করণ। সেরকমই আমরা যদি প্রথম দিক থেকে যাই, তাহলে আমরা দেখবো এডুকেশন 1.0। এই যে এডুকেশন 1.0, এটা বেসিক্যালি আমাদের সেই চির পরিচিত আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা, যেখানে মনে করা হতো যে টিচার একজন জ্ঞানের ভান্ডার এবং স্টুডেন্টরা কি, স্টুডেন্টরা বেসিক্যালি একটা লাইক এ এমপ্টি জার, একটা খালি পাত্র। এবার টিচারের কাজ কি, ওই খালি পাত্রে জ্ঞান, দক্ষতা, এই সমস্ত কিছু ট্রান্সফার করা। এবং আমরা দেখতাম যে টিচার সবসময়, যদি তোমরা দেখো ওই পুরোনো কালের বই বা আমাদের সংস্কৃতের স্যার আছেন এখানে, ওনাদের যে বইগুলো আছে বা ফিলোসফির যে বই, দেখবে খেয়াল করে একটা জিনিস, ওই বইয়ে কিন্তু একটা চিত্র খুব কমন থাকে। সেটা হচ্ছে একজন গুরু বসে আছেন গাছের নিচে একটু ওপরে, আর নিচে বসে আছে ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্ররাই, কারণ ওই সময়ের যে কথা বলছি সেখানে মেয়েদের আমরা অতটা অ্যাক্সেস দেখতাম না, তাই না? তো এই যে বিষয়টা, এখানে আমরা দেখতাম গুরু সবসময় উপরে উপবেষ্টন করে আছেন, কারণ মনে করা হতো যে জ্ঞান অতিবাহিত হয়। কিভাবে অতিবাহিত হয়? যে জানে তার কাছ থেকে, যে জানে না তার দিকে অতিবাহিত হয়। তো এই অতিবাহনের জন্য জলের মতন সবসময় উপর থেকে নিচের দিকে যাওয়াটা ইজি। তো এই ফেজ আমরা দেখেছি, এটাকে বলছে একদম আর্লি ফেজ এডুকেশন 1.0। তারপরে বলা হচ্ছে এডুকেশন 2.0, যেটা বেসিক্যালি বেসড অন দ্য প্রিন্টেড মিডিয়া। যখন প্রিন্টেড মিডিয়া তৈরি হলো, তখন দেখা গেল যে একজন শিক্ষক খুব সহজেই বহু শিক্ষার্থীর কাছে পৌঁছে গেল। আগে কি হতো, ফেস টু ফেস মোডে শিক্ষক মহাশয়, গুরুদেব যা মনে করতেন, যা বলতে চাইতেন, স্টুডেন্টদের সামনে বসিয়ে বলতেন, শেখাতেন। কিন্তু যখন প্রিন্টেড মিডিয়া এলো, তখন দেখা গেল গুরু তার বক্তব্য, গুরু তার যে বাণী, সেগুলো খুব সহজেই লিখিত আকারে সবার কাছে পৌঁছে দিতে পারলো, এবং হাজার হাজার কপি, লক্ষ লক্ষ কপি মুদ্রিত হলো, এবং সেগুলো খুব সহজেই বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে গেল। তো এই যে সেকেন্ড ফেজটা এলো এডুকেশন 2.0, এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের টেকনোলজি ঢুকে গেল। আমরা প্রিন্ট করছি এখন, তো টেকনোলজি ঢুকে গেল, ফলে কি হলো, অ্যাক্সেস বাড়তে শুরু করলো এডুকেশন। আজকে আমরা এডুকেশনে টেকনোলজির যে ইম্পর্টেন্স, সেটা বোঝার জন্য আমরা একটা কোর্স বানিয়েছি এডুকেশনের মধ্যে, যেটাকে বলা হয় এডুকেশনাল টেকনোলজি। অর্থাৎ টেকনোলজির অভূতপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ এডুকেশন সিস্টেম। এবং সব থেকে যদি আমরা ভাবি যে এডুকেশনের কোন সেক্টরটাকে বেশি টেকনোলজি
এফেক্টিভ করেছে বা একদম শুরুতে কোন জায়গাতে প্রথমে ঢুকেছে টেকনোলজি, তাহলে বলতে হবে সেটা হলো মুক্ত এবং দূরবর্তী শিক্ষা, ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। এবং এর ইতিহাস দেখলে আমরা জানবো অস্ট্রেলিয়ার মতন দেশ যেখানে অনেক দূরে দূরে মানুষ বসবাস করে এবং একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে পৌঁছতে গেলে হয়তো কয়েক মাইল তাকে ক্রস করতে হবে, সেই সমস্ত দেশে প্রথম দূরে বসে ছেলেমেয়েরা খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে। তো এইভাবে টেকনোলজি ঢুকে গেছে এডুকেশনের মধ্যে, এমন ঢুকেছে আজকে গ্রাস করে ফেলেছে। আর এই যে গ্রাস করেছে এতে খারাপ কিছু হয়নি, কিন্তু আমরা খারাপ দিকে চলে যাচ্ছি। কারণ টেকনোলজি ফিলোসফি ছিল এডুকেশনকে এফেক্টিভ করা। টেকনোলজি এডুকেশনকে আবদ্ধ করতে আসেনি, তাকে আরো ব্যাক সাপোর্ট দিতে এসেছিল। তো এইটা আমরা প্রিন্টেড মিডিয়ার কথা বললাম, এডুকেশন 2.0। তারপরে আমরা যদি দেখি পরের ফেজ, পরের এভলিউশনাল ফেজ, সেখানে আমরা দেখবো এডুকেশন 3.0, যেখানে মূলত আমাদের টেকনোলজিক্যাল পার্টটা আরো ডেভেলপ হলো। সেখানে টেলিভিশন এলো, সেখানে নানান রকমের আধুনিক টেকনোলজিক্যাল টুলস এলো, যার ফলে আরো শিক্ষা ব্যবস্থাকে এনরিচ করা গেল। ওই ফেজটাকে বলা হয়েছে এডুকেশন 3.0। তারপরের যে ফেজটা এলো, সেটাকে বলা হচ্ছে এটা একটা ড্রামাটিক চেঞ্জ নিয়ে এসেছে এডুকেশনের মধ্যে, এডুকেশন 4.0। একটা হিউজ চেঞ্জ এডুকেশনের মধ্যে আনতে সক্ষম হয়েছিল দিস ফেজ কল্ড এডুকেশন 4.0। এই 4.0 কি করলো? আমরা যদি ওয়েব ভার্সনের দিকে তাকাই তাহলে এই এডুকেশন 4.0 আমাদেরকে ইন্টারঅ্যাকশন করার সুযোগ করে দিল। এই 4.0 আমাদেরকে টেকনোলজিকে আরো বেশি ইজিলি, আরো বেশি এফেক্টিভলি ব্যবহার করতে শুরু করে দিল। এবং এই যে এরা 4.0 এরা, এটাকে বলা হয়েছে টেকনোলজিক্যাল এরা বা ডিজিটাল এরা। এবং এই ডিজিটাল এরাতে যাতে খুব সহজেই আমরা এডুকেশনাল অ্যাসপেক্টগুলোকে অ্যাটেন্ড করতে পারি, তার জন্য সেন্ট্রাল, স্টেট বা ওয়ার্ল্ডের তরফ থেকে নানান রকমের ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে। এখানে কিছু নাম দেওয়া আছে, মুক্তের কথা বলা আছে। মুক্ত ই কন্টেন্ট, আজকে তোমরা সবাই গ্রাজুয়েশনে পড়ছো, এরপরে তোমরা মাস্টার ডিগ্রি করবে, তারপরে পিএইচডি করবে। তো এর জন্য যে ইন ডেপথ স্টাডি করা দরকার, এর জন্য যে ভাস্ট লিটারেচার অ্যানালাইসিস করা দরকার, সেগুলো আগেরকার মানুষের ক্ষেত্রে বহু ডিফিকাল্ট হয়ে পড়েছে। এবং আমরা শুনতাম যারা গবেষণা করেন তারা ন্যাশনাল লাইব্রেরিতে যান, তারা ইন্টারন্যাশনাল লাইব্রেরিতে যান, গিয়ে ফিজিক্যালি ভিজিট করে ওখান থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। কিন্তু আজকে তোমার কোনো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লাইব্রেরিতে ফিজিক্যালি ভিজিট করার কোনো দরকারই নেই। তুমি বাড়িতে বসেই তোমার ছোট কম্পিউটার, মোবাইল দিয়ে অসংখ্য ডেটা তুমি অ্যাক্সেস করতে পারো। যদিও সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে যে আর ইউ ইকুইপড টু অ্যাটেন্ড দোজ ফ্যাসিলিটিস? এটা একটা বড় কোশ্চেন। আছে অনেক কিছু, কিন্তু আমরা করিটা কি টেকনোলজি দিয়ে? এখনো যদি দেখা যায় চ্যাট জিপিটি দিয়ে বেশিরভাগ মানুষই আমরা নিজের ছবি বানাই, বিভিন্ন রকমের ছবি, একটা কোড দিয়ে দাও গায়ের উপর, বা আমি নদীর তীরে দাঁড়িয়ে আছি একটা ছবি দাও, এরকম করে কমান্ড দিই, সেই কমান্ডের পরিপ্রেক্ষিতে আমাদের ছবি দেয়, তাই না? বা হয়তো বললাম যে আমার সাথে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, দিয়ে দাও যে হাত ধরে আমরা যাচ্ছি। এর মধ্যেই লিমিটেড। আর যদি অন্য কাজে লাগে, হয়তো আমার নোট চাইছি, নোটটা চাইতে গেলে যে কিভাবে চাইবো, আদৌ সে দেবে কিনা, তার জন্য তোমার যথেষ্ট লিটারেসি থাকা দরকার। ওখানে সবই আছে। তুমি বলছো নোট দিন, প্রোভাইড এ নোট অন এডুকেশন 5.0। ওর কাছে এডুকেশন 5.0 তে লক্ষ লক্ষ পেজের নোট আছে, ওখান থেকে দেবে। এবার তুমি কোনো ডিরেকশন দিতে পারছো না, ওইটা কে কার জন্য দেবে, স্টুডেন্টের জন্য দেবে নাকি টিচারের জন্য দেবে, ওটা কোন পারপাসে ইউজ হবে, তুমি পরীক্ষার পারপাসে ইউজ করবে নাকি তুমি কাউকে ওই বিষয়ে একটা ইনফর্মাল জ্ঞান দেবে। তো এইভাবে প্রপারলি কমেন্ট দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে এখন বলছে ডিজিটাল লিটারেসি। আমরা জানতাম লিটারেসি মানে অ্যাবিলিটি অফ 3 R's, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক। যে বলতে পারবে সে আমাদের কাছে লিটারেট। কিন্তু আজকের দিনে যে এই টেকনোলজিক্যাল কম্পোনেন্টগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, সে যত বড়ই শিক্ষিত হোক, তাকে আমরা টেকনোলজির ভাষাতে বলতে পারবো ডিজিটালি ইনলিটারেট। এই কনসেপ্টটা চলে এসেছে। সুতরাং ডিজিটালি লিটারেট হওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। যদি আমরা না হই, তাহলে টেকনোলজির যে হিউজ বেনিফিটস সেটা আমরা দিতে পারবো না।
তো যাই হোক, এডুকেশন 4.0 আমাদেরকে একটা 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 সমুদ্রের কিনারায় নিয়ে চলে গিয়েছে, যেখানে আমরা যা খুশি যেমন খুশি যেখান থেকে খুশি পেতে পারি, এবং নানান রকমের কোর্স তৈরি হয়েছে, মোক্স এই কন্টেন্ট তৈরি হয়েছে। আজকে আজকে তোমাদেরকে তোমাদের ডিপার্টমেন্টের টিচার বা আমার লেকচার এর মধ্যেই ডিমেরিটেড হয়ে থাকার কোনো মানেই হয় না। তোমার কোনো ইনফরমেশনে যদি ডাউট থাকে, তোমার যদি কোনো ইনফরমেশন ইনসাফিসিয়েন্ট মনে হয়, তাহলে তোমার কাছে পুরো সমুদ্র রয়েছে, তুমি ওখান থেকে বাছাই করে যেমন দরকার তেমন নিতে পারো। তো এটা একটা বড় ফেজ এডুকেশন 4.0। কিন্তু এই যে ফেজটা এডুকেশন 4.0, এখানে কি হচ্ছে, টেকনোলজি সব করে দিচ্ছে। আমরা এই ফেজে দাঁড়িয়েছিলাম যেখানে নোটের জন্য আমার শিক্ষককে বলতে হতো না, স্যার আমাকে একটু নোটটা দেবেন, ইভেন আমাকে এটাও বলতে হতো না, স্যার নোটটা একটু চেক করে দেবেন। ইচ এন্ড এভরি টাস্ক আজকে আমরা এআই দিয়ে করে ফেলতে পারছি। কিন্তু এআই এসেছিল এডুকেশনকে এনহ্যান্স করার জন্য, এডুকেশনকে হেল্প করার জন্য। টেকনোলজি এসেছিল এডুকেশনকে আপডেটমেন্ট করার জন্য। এই করতে গিয়ে এডুকেশনের একজন স্টেক হোল্ডার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই স্টেক হোল্ডার হচ্ছে টিচার, বা সেই স্টেক হোল্ডার হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমরা স্টুডেন্টের ক্যারেক্টার বলতে যা বুঝতাম, আমরা টিচারের রোল বলতে যেগুলো বুঝতাম, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই চেঞ্জিং সিনারিওকে আমরা স্টপ করতে চাই। আমরা এর ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা অনুভব করতে পেরেছি, কারণ এখানে ব্যক্তি নেই। আর টেকনোলজি এসেছিল ব্যক্তিকে হেল্প করার জন্য, কিন্তু সেই ব্যক্তিকেই সে এখন সাবলিমেশন করে দিয়েছে, ব্যক্তিকে সে এখন ঢেকে দিয়েছে। এই জন্য তো তোমরা এত সাহস নিয়ে ক্লাস না করেও হয়তো বাড়িতে বসে নোট পেয়ে যাচ্ছ, তাই না? কিন্তু কিন্তু এর এর যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু আমাদের অস্তিত্বের প্রবলেম। কারণ আমরা যদি সবটাই ওই টেকনোলজির দিকে তাকিয়ে বসে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের যে পটেনশিয়ালিটিস গুলো ছিল, আমাদের যে ক্যাপাসিটিস গুলো ছিল, সেগুলো কিন্তু আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। কারণ আমরা জানি মানুষ তৈরি করেছে মেশিনকে, যাতে করে মেশিন তার কাজে হেল্প করতে পারে। এখন উল্টো হয়ে গেছে, এখন মেশিনই মনে হচ্ছে মানুষকে চালাবে। আরো একটা ঠিক পিপিটি বানাবে, কিন্তু যেটা তোমার মধ্যে হয়তো কম, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে হিউম্যান টাচ, তাই না? তুমি ইনফরমেশন পেয়ে যাবে, কিন্তু সেই ইনফরমেশনের মধ্যে যে হিউম্যান টাচ থাকবে, সেই ইনফরমেশন ডিকোড করার যে টেকনিক থাকবে, সেই টেকনিক হয়তো তোমার মধ্যে অতটা ডেভেলপ হয়ে পারেনি। তো এইটাকে বলা হয় টেকনো সেভি স্কিলস। তো আজকে এডুকেশন 5.0 বলছে টিচারদের এখন শুধু টেকনোলজি ইনফরমেশন দিয়ে লাফালাফি করলে হবে না। আমরা এখনো দেখছি এই যে 2026 সালে দাঁড়িয়েও দেখছি আমাদের অনেক শিক্ষককে দেখছি, তারা হয়তো আমরা শুধুমাত্র তথ্যের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছি। এবং আমরা অনেক সময় সমালোচনা করি ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে এসেও অনেক টিচার এখনো নোট লিখে যাচ্ছেন। এই যে নোট লিখে যাচ্ছেন, এই নোট তো সবার কাছেই আছে, ইভেন তার থেকে বেটার নোট আছে তার কাছে, তাই না? তো ইনফরমেশনের কোনো কমতি নেই। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি কত সুন্দর করে হিউম্যান টাচ দিয়ে ওই ইনফরমেশনটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারো। আচ্ছা বলো তো, আমি যে ক্লাস নোট বানাবো, কোথেকে বানাবো? গুগল থেকে বানাবো, এআই থেকে বানাবো? তোমাকে কি গুগল ব্যবহার করতে কেউ মানা করেছে? বা তোমাকে কি এআই দিতে কি এআই কি কেউ দিচ্ছে না, যে তুই এখন বাচ্চা আছিস এখন তো হবে না, এটা কেউ বলছে? তাহলে তোমার কাছেও যা টুল, আমার কাছেও তাই টুল, আমি যা এনে দিচ্ছি তুমিও তাই পাচ্ছ, তাহলে আমার কাছ থেকে তুমি এক্সট্রা কি পাবে? এই জন্য 5.0 বলছে যে শিক্ষকদের যে রোলটা হবে সেটা হচ্ছে পাখির মতো। পাখি দেখবে তার সদ্যজাত বাচ্চাদেরকে কি করে খাবার চিবিয়ে চিবিয়ে মুখে ঢুকিয়ে দেয়। কেন? কারণ ওই শক্ত কঠিন খাবার খাওয়ার মতন অ্যাবিলিটি তার মধ্যে তৈরি হয়। ঠিক যেমন শিক্ষার্থীদের ওই কঠিন বা জটিল বিষয়গুলো বোঝার ক্ষমতা তৈরি হয়নি, টিচার সেগুলোকে সহজ করে দেবেন তাদের কাছে বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন টেকনিক দিয়ে। তো এই উদাহরণ বা টেকনিকের উপরই এডুকেশন 5.0 বেশি জোর দিতে বলেছে। এটাকে বলেছে টেকনো সেভি স্কিল। তো এইটা আমাদেরকে আজকে ভাবতে হবে। সিমিলারলি স্টুডেন্টদের ক্ষেত্রেও ভাবতে হবে এডুকেশন 5.0 আমাদের কতগুলো কোয়ালিটির কথা বলছে, যার মধ্যে
তোমাদের ডিপার্টমেন্টের স্যারও বললেন যে আমাদের সিম্প্যাথি, আমাদের এমপ্যাথি, আমাদের কোলাবোরেটিভ লার্নিং অ্যাপ্রোচ, এই ধরনের কোয়ালিটিগুলো বাড়াতে কিন্তু এখন জোর দিচ্ছে। না হলে দেখা যাবে টেকনোলজি আমাদেরকে চালাবে এরপরে, তাই না? যাই হোক, আমি আর কতগুলো বিষয় দেখিয়ে দিই, তারপরে শেষ করে দেবো। এখানে কতগুলো ডেঞ্জারের কথা বলছিলাম, আমি এগুলো ডিটেলসে বলছি না, কারণ বলতে গেলে অনেকটা সময় চলে যায়। স্যার বসে আছেন অলরেডি, দেরি করে অনেকটা শুরু হয়েছে আমাদের। আমি কতগুলো ডেঞ্জারের কথা বলেছিলাম যে টেকনোলজি যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে প্রবলেমগুলো কি হয়। ফার্স্ট ডেঞ্জারের কথা বলা হয়েছিল কি ডিস্কেলিং অফ দ্য হিউম্যান মাইন্ড। আমরা অত্যাধিক টেকনোলজি নির্ভর হওয়ার ফলে হিউম্যান মাইন্ডের যে এফেক্টটা ছিল সেটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। সত্যিই তো, একটা নোট তৈরি করার জন্য আমাকে 10টা বই আগে ঘাঁটতে হতো, সেই 10টা বইয়ের 10খানা পেজ আমাকে পড়তে হতো। তাতে কি হতো? তাতে আমার মধ্যে ক্রিটিক্যালনেস বাড়তো, ভোকাবুলারি বাড়তো, রিডিং অ্যাপ্রাইজাল বাড়তো। কিন্তু আজকে কি করছি? নোট বানাতে গিয়ে বলছি রাইট এ নোট, প্রোভাইড এ নোট অন এডুকেশনাল ফিলোসফি বা কন্ট্রিবিউশন অফ বিবেকানন্দ ইন এডুকেশন, সাথে সাথে পেয়ে যাচ্ছে। 0 এফোর্ট 100% রেজাল্ট, তাই না? তো এই রেজাল্টটা হচ্ছে কি, তোমার ব্রেনটা কিন্তু ভোতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িতে দাগগুলো আছে না আমাদের, তো সেই দাগগুলো যদি দীর্ঘদিন ইউজ না হয় একটা সময় থেকে জং ধরে নষ্ট হয়ে যাবে। সেরকম আমাদের ব্রেনগুলো তাই, যদি ইউজ না করি আমরা সহজে এইভাবে কমেন্ট দিয়ে চলে আসি তাহলে কিন্তু আমাদের এই স্কিলগুলো হ্যাম্পার হবে। তো এটা একটা ডেঞ্জার, একটা সতর্কতা। সেকেন্ড হচ্ছে লোনলিনেস। আমরা এই যে এতগুলো ছেলে এখানে বসে শিখছি, আমি যখন কলেজে পড়তাম, কল্যাণী মহাবিদ্যালয়ে পড়তাম এডুকেশন অনার্স, তখন এইসব কলেজে এই কলেজে তখন ছিল, কিন্তু জানি না এডুকেশন ছিল কিনা। ছিল কি তখন এডুকেশন? ছিল মনে হয় নাকি? আমি তো পড়েছি 12 তালো না 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 তারপর তার উপর। আমরা স্যার যখন পড়েছি তখন জানতাম না, বা টার্গেট ছিল কল্যাণী। আমরা এই সবই কল্যাণী, এই যে আমি তো সবাইকে চিনি, মানে একজন আমার সিনিয়র, একজন আমার জুনিয়র, এই এখানে যে তোমাদের স্যার ম্যাডামরা আছেন। তো আমরা যখন যেতাম গ্রাম থেকে, আমার বাড়ি ধানতলা, তো গ্রাম থেকে আমরা যখন গিয়েছি তখন এই ধানতলা শুনে ওরা ভাবছে আমাদের এলাকার লোক, এটা একটা ফিল হচ্ছে। তো আমরা যখন যাই, আমরা কিন্তু শুধু এডুকেশন শিখিনি। একটা ছেলে গ্রামের, প্রত্যন্ত গ্রামের ছেলে, আমরা কি ড্রেস পরা শিখেছি, কিভাবে ড্রেস পরে। আমরা কি কথা বলা শিখেছি, আমাদের ভাষা তো কেউ ভাষা, আমরা ওখানে গিয়ে ভাষা শিখেছি। আমরা ওখানে গিয়ে শিখেছি যে স্যার ম্যাডামদের সাথে কি করে ইন্টারাকশন করতে হয়। এইটা যদি বাড়িতে বসে শিখতাম, এটা যদি বাড়িতে বসে একটা কোর্স করতাম অনলাইন এডুকেশন অনার্স, তাহলে ওই যে বাকিদের দেখে শেখা, এটা কোনোদিনই হতো না, তাই না? আমরা রাস্তাঘাটে কি করে চলতে হয় আমরা শিখেছি। তো এই যে লার্নিং গুলো, ইনফর্মাল লার্নিং, এই ইনফর্মাল লার্নিং গুলো কিন্তু আজকে আমরা হারিয়ে ফেলছি। যদি আমরা ওই কম্পিউটারের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে সব তথ্য পাবে, ইভেন আই কনফার্মিং ইউ দ্যাট আমি যা তথ্য দিচ্ছি তার থেকে ফার বেটার তথ্য তুমি ইন্টারনেটে পাবে। আমার মাথা আর কম্পিউটারের মাথা এখনো, মানে আমার হয়তো ডাইনামিক্সই বেশি, আমি নানান রকম ভাবে চিন্তা করতে পারি। আমি কি চিন্তা করবো কম্পিউটার জানে না, কিন্তু কম্পিউটার অনেক কিছু জানে, অনেক ইনফরমেটিভ কম্পিউটার। তো এই জন্যে আমাদের মধ্যে আজকে লোনলিনেস তৈরি হচ্ছে, আমরা একা হয়ে পড়ছি। তার রেজাল্ট কি? তার রেজাল্ট মারাত্মক। তার রেজাল্ট হচ্ছে ডিপ্রেশন, তার রেজাল্ট হচ্ছে ফ্যাটিক, তার রেজাল্ট হচ্ছে লোনলিনেস, তাই না? তার রেজাল্ট হচ্ছে ইনডিসিশন ক্যারেক্টারিস্টিক্স। আজকে আমরা অনেক মানুষকে দেখি বিভিন্ন সোসাইটাল প্রবলেমে সে সিদ্ধান্ত নিতে পারে না কি করবে। বন্ধু নেই, কোনোদিন খেলাধুলা করেনি, ওই প্রবলেমে সে যায়নি, খেলে কোথায়? খেলে ভার্চুয়াল গেম খেলে, তাই না? তাহলে এই যে প্রবলেমগুলো, এটা আমাদের একটা সতর্কতা, আমাদের ভাবনা চিন্তার বিষয় এটা। আর ডেঞ্জার 3 সেটা হচ্ছে ইকুইটি ট্র্যাপ। মানে একটা শ্রেণী টেকনোলজি সবার আগে পেয়ে যাচ্ছে, পেয়ে তার ওরিয়েন্টেশন বেশি হচ্ছে, সে ক্রমশই উপরের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ অনেক পরে। তুমি খেয়াল করো, আজকে তুমি চেষ্টা করছো কিভাবে একটা তথ্য পাবো, আর বিদেশে চেষ্টা করছে কিভাবে একটা টেকনোলজিক্যাল টুল বানাবো। তুমি শুধু ভাবছো যে এআই দিয়ে কি করে ছবি বানানো যায়, আর বিদেশে ভাবছে কি করে এআই দিয়ে কোডিং করে ওয়েবসাইট বানানো যায়, অ্যাপ বানানো যায়।
তো আমরা আর্লি ফেজেই রয়ে যাচ্ছি। যখন কম্পিউটার বিদেশে ব্যবহার করা হয়ে গেল, আমাদের এখানে এলো, আমরা কি শিখছি? নেতাজি যুব কম্পিউটার গিয়ে টাইপিং শিখছি আমরা, তাই না? আমরা টাইপিং শিখছি, আমরা গুগল সার্চিং শিখছি। এটা কোনো শেখা হলো? এটা তো একদম প্রাথমিক লেভেলে শেখা, তাই না? তো আমরা কিন্তু সবসময় ওই ডাইমেনশনের শেষের দিকে পড়ে আছি। তো এই যে গ্যাপ, এই যে আনইকুয়াল একটা কন্ডিশন, এই আনইকুয়াল কন্ডিশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তো এই প্রবলেমগুলো এখন হচ্ছে, সেগুলোকে ওভারকাম করার কথা আমাদের বলেছে। এখানে কতগুলো ডেটা দিয়েছিলাম, গ্রো কি বলছে, ডব্লিউএফ কি বলছে, যে ডেটাগুলো ছিল এগুলো আমি আর বলছি না। আমি কতগুলো অ্যাপ্রোচের কথা বলি, এটা বলে আমি শেষ করি যে কিভাবে এআই কে আমরা আজকে ব্যবহার করতে পারি, যাতে করে ওই 5.0 যে ফিলোসফি, যার দুটো ডাইমেনশন, যার দুটো বাহু, একটা বাহুতে রয়েছে ফিলোসফি, এই একটা বাহুতে রয়েছে যার টেকনোলজি, আর একটা বাহুতে রয়েছে হিউম্যান টাচ। তো সেই এসেন্সে, সেই ফিলোসফিক্যাল ভিউ পয়েন্টে যদি আমরা চলি, তাহলে যে ডেঞ্জারগুলোর কথা বললাম সেগুলো কিছুটা আমরা এলিমিনেট করতে পারবো। তো এখানে কি আমরা একটা কাজ করতে পারি, এআই কে আমরা ব্যবহার করব অ্যাজ এ কো পাইলট, নট এ পাইলট। মানে ও আমাকে নিয়ে যাবে না, আমি যাব, যাওয়ার ক্ষেত্রে ও আমাকে সাহায্য করবে, ও আমাকে সাহায্য করবে। সেই হিসাবে আমরা যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে আমরা ওই হিউম্যান টাচকে রাখতে পারবো, আমরা ওই ডেঞ্জারগুলোকে কাটিয়ে উঠতে পারবো। এবং আমরা যদি ডায়ালগের কথা বলি, ডিজাইন টু ডায়ালগ, ডায়ালগ মানে কথোপকথন। তো আমরা যদি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র ইনফরমেশন অ্যাটেনমেন্টের উপর জোর না দিয়ে আমরা তাদেরকে ইন্টারাকশনের উপর জোর দিই, আমরা যদি তাদেরকে কিউরিয়াস করে তোলার চেষ্টা করি, তাহলে দেখবো 5.0 যে এসেন্স সেগুলো ফুলফিল হবে। অর্থাৎ টিচারদের কি করতে হবে আজকে, বা স্টুডেন্টদের কি করতে হবে, শুধুমাত্র মাথা বুঝে স্যারের কাছ থেকে লিখে দিলাম এটা করলে হবে না, তাকে প্রশ্ন করতে হবে, তাকে কিউরিয়াস হতে হবে, তাকে শুধু জানতে হবে না হোয়াট ইট ইজ, তাকে জানতে হবে হোয়াই ইট ইজ, এটা তাকে জানতে হবে। তো এই বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে। এবং আরো যে কথা সেখানে বলছি, ইনভার্টিং টিচার কনফিডেন্স। এখানে টিচারের কনফিডেন্স বাড়ানোর কথা বলা হচ্ছে। কারণ যদি আমরা যদি টিচিং প্রফেশনে থেকে শিক্ষার্থীদেরকে ওই ইন্টেনসিভ মোটিভেশন না দিতে পারি, আমরা এখানে জানি যে যারা এডুকেশনের আছে তারা জানি মোটিভেশন বেসিক্যালি দুই রকমের হয়। একটা হচ্ছে বাইরে থেকে আসা মোটিভেশন, বাইরের লোকেরা দিচ্ছে, টিচার হতে পারে, পিতামাতা হতে পারেন, বা অভিভাবক হতে পারেন। আর একটা হলো ভেতর থেকে আসছে ইন্টেনসিভ মোটিভেশন। তো টিচার হিসাবে যদি আমি এই কনফিডেন্স না দেখাতে পারি যে তুই চালিয়ে যা, আমি আছি, তুই চালিয়ে যা, তুই পারবি, তাহলে দেখা যাবে আমরা ওই হিউম্যান টাচের কাজটা করতে পারবো। তো টিচারের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যাতে করে সে শিক্ষার্থীকে বলতে পারে তুমি এগিয়ে যাও, আই অ্যাম ইউর ফ্যাসিলিটেটর, আই অ্যাম ইউর হেল্পার, আই অ্যাম বিহাইন্ড ইয়োরসেলফ। তো এই কনফিডেন্স টিচারের তৈরি করতে হবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমরা এডুকেশন 5.0 যে এসেন্স সেগুলো গ্রাস্প করতে পারবো। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোই রাখি, এইটুকুই রাখি। আমি আর বেশি বড় করছি না, এটা শেষ করা গেল না, তো এইভাবে শেষ করি আর কি। আমি মূলত একটা নতুন কনসেপ্ট, তোমাদের নতুন নয় কিন্তু হয়তো তোমাদের অনেকের কাছেই নতুন, দেওয়ার চেষ্টা করলাম যে ফেজটাকে আমরা ভাবছি এটাই ফেজ, এআই এর ফেজ, আসলে সেই ফেজের পরে একটা ফেজ আমরা চলে গেছি যেটাকে বলছে এআই অ্যান্ড হিউম্যান টাচ। এই দুটোকে কম্বাইন বা মার্জ করে একটা ফেজ তৈরি হয়েছে যার নাম এডুকেশন 5.0, একটা নতুন ভার্সন। যে ভার্সন এআই এর যে প্রবলেম, এআই এর যে ডমিনেশন, সেই ডমিনেশনকে কিছুটা হলেও আমাদের আন্ডারে কন্ট্রোলে রাখতে পারছে। নাহলে দেখা যাবে আমাদের ব্রেনগুলো আস্তে আস্তে কাজ করবে না, কারণ ইউজ হবে না, তো না। তো ঠিক আছে, এইটুকুই আমি আলোচনায় রাখি। তোমরা আরো ফার্দার আমি কতগুলো এইগুলো লিখেছিলাম, যদি আরো মনে হয় যারা জানবেন এই সমস্ত বিষয় তাহলে এখান থেকে জানা যাবে। তো সকলকে আরেকবার ধন্যবাদ বলে আমি শেষ করছি।